বাংলা সাহিত্যের অফুরন্ত ভাণ্ডার থেকে নানা রকম গল্প দিয়ে সাজানো আমাদের গল্পবুড়ির ভাণ্ডার। গল্পবুড়ির আজকের গল্প পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গল্প অবলম্বনে বিক্রম ও বেতাল প্রথম ভাগ। উজ্জয়িনী নগরে এক রাজা ছিলেন, তার নাম গন্ধর্ব সেন। তার ছিল 4 রানী ও 6 পুত্র। রাজপুত্ররা সবাই বিদ্বান ও বুদ্ধিমান ছিলেন। গন্ধর্ব সেন মারা গেলে তার প্রথম পুত্র শঙ্কু সিংহাসনে বসেন। রাজার ছোট ছেলে বিক্রমাদিত্য লেখাপড়ায়, নীতিজ্ঞানে ও শাস্ত্রে পারদর্শী ছিলেন, কিন্তু রাজা হবার জন্য হঠাৎ তিনি ব্যস্ত হলেন। তার বড় ভাই শঙ্কুকে হত্যা করে নিজে রাজা হলেন। ধীরে ধীরে গোটা জম্বুদ্বীপের রাজা হয়ে নিজের নাম চারিদিকে ছড়িয়ে দিলেন। একদিন রাজা বিক্রমাদিত্য মনে মনে ভাবলেন, ঈশ্বর আমাকে প্রজাদের ভালো মন্দ দেখার ভার দিয়েছেন, কিন্তু আমি তাদের প্রতি কোনো নজরই দিচ্ছি না। মন্ত্রীদের ওপর রাজ্যের ভার দিয়ে নিশ্চিন্তে দিন কাটাচ্ছি। মন্ত্রীরা আমার প্রজাদের সঙ্গে কেমন ব্যবহার করছে তা তো আমি জানি না। আমার কর্তব্য প্রজাদের সুখ সুবিধে দেখা, তাদের সঙ্গে মন্ত্রীরা কেমন ব্যবহার করছে তা জানা। এই সব ভেবে রাজা বিক্রমাদিত্য তার ভাই ভর্তৃহরির হাতে রাজত্বের ভার দিয়ে সন্ন্যাসীর বেশ ধরে দেশ ভ্রমণে বেরিয়ে পড়লেন। সেই সময় উজ্জয়িনীবাসী এক গরিব ব্রাহ্মণ কঠোর তপস্যা করছিলেন। দেবতা খুশি হয়ে ব্রাহ্মণকে একটা অমর ফল দেন ও বলেন, এই ফল খেলে মানুষ অমর হবে। ব্রাহ্মণ খুশি হয়ে ব্রাহ্মণীকে এই কথা বলে দেন। ব্রাহ্মণী এই অমর ফলের কথা শুনে খুব রেগে যায়, বলে, আমরা গরিব, দুবেলা খাওয়া জোটে না, আমাদের অমর হয়ে কি লাভ? দিন রাত তো অভাবের যন্ত্রণা ভোগ করছি, তার চেয়ে মনে হয় মৃত্যু অনেক ভালো। আর তুমি কেন অমর হতে চাইছো? বউয়ের এইসব কথা শুনে ব্রাহ্মণ বললেন, আমি কি বোকা, কোনো ভাবনা চিন্তা না করে এই ফল নিয়েছি। এখন তুমি বলো কি করব আমি? ব্রাহ্মণী বলল, এই ফল তুমি রাজা ভর্তৃহরিকে দিয়ে তার বদলে অর্থ নিয়ে এসো, তাহলে আমাদের সংসারের অভাব দূর হবে। ব্রাহ্মণীর কথা মতো ব্রাহ্মণ সোজা রাজার কাছে গিয়ে হাজির হলেন এবং রাজাকে অমর ফলের গুণের কথা বললেন। আর বললেন, মহারাজ, আপনি ফলের বিনিময়ে আমাকে কিছু অর্থ দিন, তাছাড়া আপনি অমর হলে রাজ্যের মঙ্গল হবে। রাজা ভর্তৃহরি সব শুনে ফলটি নিলেন ও ব্রাহ্মণকে প্রচুর টাকা দিলেন। রাজা ভাবলেন, আমার এই ফল দিয়ে কি হবে, তার চেয়ে ফলটা রানীকে দেওয়াই ভালো। তিনি রানীর মহলে গিয়ে বললেন, রানী, এই ফলটা তুমি খাও, তাহলে তুমি অমরত্ব লাভ করবে। রানী খুশি হয়ে ফলটি নিলেন। এইদিকে রানীর প্রিয় পাত্র ছিলেন উজ্জয়িনীর নগরপাল, তাই তিনি অমর ফলটি তার প্রিয় পাত্রের হাতে তুলে দিলেন। এই নগরপালের আবার একজন বীরাঙ্গনা প্রিয়তম ছিল। নগরপাল এই ফলটি বীরাঙ্গনার হাতে তুলে দিলেন। বীরাঙ্গনা অমর ফলটি হাতে পেয়ে ভাবল, এই ফল খেয়ে অমর হওয়া আমার কাছে খুবই কষ্টকর, তার চেয়ে এই ফলটি রাজাকে দেওয়াই ভালো। রাজা চিরজীবী হলে প্রজাদের মঙ্গল হবে। এই কথা ভেবে বীরাঙ্গনা ফলটি নিয়ে রাজার কাছে গেল। মহারাজ, এই ফলটি আপনি গ্রহণ করুন। এই ফলটি খেলে মানুষ অমর হয়, এটা আপনারই যোগ্য মহারাজ। রাজা ভর্তৃহরি বীরাঙ্গনার হাতে অমর ফলটি দেখে চমকে উঠলেন। রাজা ফলটি নিয়ে তাকে পুরস্কার দিয়ে বিদায় দিলেন। রাজা ভাবতে লাগলেন, এই ফলটা কি করে বীরাঙ্গনার হাতে পৌঁছল। তিনি ফলটা নিজের হাতে রানীকে দিয়েছিলেন।
তার থেকে ওটা কি করে বীরাঙ্গনার হাতে পৌঁছালো। তিনি গোপনে সব কথাই জানতে পারলেন। রাজা মূল কথা জানার জন্য রানীর মহলে গিয়ে রানীকে জিজ্ঞেস করলেন, রানী, তোমাকে যে ফলটি দিয়েছি তা কি করেছ? রানী বললেন, সে ফল তো আমি খেয়ে ফেলেছি মহারাজ। মিথ্যে কথা শুনে রাজা খুব রেগে গেলেন এবং ফলটি দেখালেন। রানী আর কিছু বলতে পারলেন না, চুপ করে রইলেন। রাজা ভর্তৃহরি রানীমহল থেকে বেরিয়ে অমর ফলটি নিজে খেলেন এবং রাজবেশ ছেড়ে বনে গিয়ে তপস্যায় বসলেন। এদিকে বিক্রমাদিত্যের সিংহাসন খালি থাকায় দেবরাজ এক যক্ষীকে রক্ষী করে উজ্জয়িনী নগরে পাঠালেন। যক্ষ খুব সতর্ক হয়ে নগর রক্ষণাবেক্ষণ করতে লাগল। রাজা ভর্তৃহরি সব ত্যাগ করে বনে চলে গিয়েছেন। এই খবরটা কিছুদিনের মধ্যেই চারিদিকে ছড়িয়ে পড়ল। বিক্রমাদিত্য এই খবর পেয়ে নিজের রাজ্যে ফিরে এলেন। তিনি মাঝরাত্রে নগরে প্রবেশ করতে গেলে নগর রক্ষক যক্ষ এসে রুখে দাঁড়ালো। বলল, কে তুই? কোথায় যাচ্ছিস? তোর নাম কি? রাজা বিক্রমাদিত্য রেগে বললেন, আমি হচ্ছি রাজা বিক্রমাদিত্য। আমি আমার রাজ্যে যাচ্ছি। তুই কে তা বল। আমার পথ কেন আটকাচ্ছিস? যক্ষ বলল, দেবরাজ ইন্দ্র আমাকে এই নগরের রক্ষক নিযুক্ত করেছেন। তার অনুমতি ছাড়া তুমি এই নগরে প্রবেশ করতে পারবে না। আর যদি তুমি সত্যিই রাজা বিক্রমাদিত্য হও, তাহলে আগে আমার সাথে যুদ্ধ করো, পরে নগরে ঢুকবে। এই কথা শুনে রাজা বিক্রমাদিত্য যুদ্ধের জন্য তৈরি হলেন। যুদ্ধ শুরু হলো। চলল প্রচন্ড যুদ্ধ। রাজা যক্ষকে পরাজিত করলেন। যক্ষ পরাজিত হয়ে বলল, তোমার ক্ষমতা দেখে বুঝলাম সত্যিই তুমি রাজা বিক্রমাদিত্য। এবার আমাকে ছেড়ে দাও, তার বদলে আমি তোমার প্রাণ বাঁচাবো। তুই আমার প্রাণ বাঁচাবি? আমি ইচ্ছে করলে তোকে এখনই মেরে ফেলতে পারি। মহারাজ, তুমি ইচ্ছে করলে এখনই আমার প্রাণ নিতে পারো, কিন্তু আমি তোমাকে সামনের মৃত্যুর হাত থেকে বাঁচাবো। আমি যা বলছি শোনো। আমার কথা শুনলে দীর্ঘজীবী হবে এবং অখণ্ড পৃথিবীতে রাজত্ব করতে পারবে। রাজা বিক্রমাদিত্য যক্ষের কথা শুনে অবাক হয়ে গেলেন। তারপর শান্ত মনে তিনি যক্ষের কথা শুনতে লাগলেন। যক্ষ তার জীবন কাহিনী বলতে লাগল। সেই কাহিনী খানিকটা এই রকম। ভোগবতী নগরে চন্দ্রভানু নামে এক রাজা ছিলেন। তিনি একদিন মৃগয়া করতে বেরিয়ে বনে গিয়ে দেখলেন একজন সাধু মাথা নিচের দিকে ও পা আকাশের দিকে করে ধ্যান করছেন। এই সাধু কারোর সঙ্গে কথা বলেন না। বহুকাল ধরে উনি এইভাবে ধ্যান করছেন। রাজা সন্ন্যাসীর এই কঠিন ব্রত দেখে খুব অবাক হয়ে নগরে ফিরে এলেন। পরের দিন রাজসভায় বসে সভাসদদের বললেন, আমি একজন অদ্ভুত সাধুকে দেখেছি। যদি কেউ এই সাধুকে রাজধানীতে আনতে পারে, তাহলে তাকে আমি 1,00,000 মুদ্রা উপহার দেব। এই খবর সারা রাজ্যে ছড়িয়ে পড়ল। খবর শুনে একজন সুন্দরী ও বুদ্ধিমতী মেয়ে রাজার সামনে এসে বলল, মহারাজ, আপনি আদেশ দিলে আমি এই সাধুকে বিয়ে করে পুত্র সন্তানের মা হয়ে সেই পুত্রকে তার কাঁধে চাপিয়ে আপনার রাজসভায় নিয়ে আসতে পারি। মেয়েটির কথা শুনে রাজা চমকে উঠলেন এবং তাকে তাই করতে আদেশ দিলেন। মেয়েটি রাজার আদেশ পেয়ে সাধুর আশ্রমে গিয়ে দেখেন সাধু মাথা নিচের দিকে এবং পা উপরের দিকে তুলে একটা গাছে ঝুলে আছেন। সাধু কোনো কথা বলেন না। মেয়েটি সাধুর আশ্রমের পাশে একখানা কুটির তৈরি করে থাকতে লাগলো আর রোজ সাধুকে মোহনভোগ এনে খাওয়াতে লাগলো। সাধু রোজ মোহনভোগ খেয়ে শরীরে একটু বল পেলেন। গাছ থেকে নেমে বীরাঙ্গনাকে জিজ্ঞেস করলেন,
কে তুমি? এই নির্জন বনে কেন এসেছো? আমি দেবকন্যা, দেবলোকে তপস্যা করি। আমি তীর্থ করতে এসে এই ভারতবর্ষে এসেছি। এখানে কুটির তৈরি করে রয়েছি। আপনার এই আশ্রমে এসে আপনার সেবা করে ধন্য হলাম। তোমার ব্যবহার ও তোমার মিষ্টি রূপ দেখে আমার খুব ভালো লেগেছে। তোমার কুটিরে আমাকে নিয়ে চলো। মেয়েটি সাধুকে নিয়ে গেল নিজের ঘরে। সেখানে তাকে যত্ন করে অনেক কিছু খাওয়ালো। এইভাবে মেয়েটিকে সাধুর ভালো লাগলো, বিয়েও করলেন। সাধু তার তপস্যা ছেড়ে এই মেয়েটির সঙ্গে দিন কাটাতে লাগলেন। বছর খানেক পর তাদের একটি ছেলে হলো। কিছুদিন পর মেয়েটি সাধুকে বলল, প্রভু, অনেক দিন তো হলো আমরা এখানে কাটাচ্ছি, এবার চলুন তীর্থ করে বেড়াই। সাধু মেয়েটির কথায় রাজি হলেন। মেয়েটি তাদের ছেলেকে সাধুর কাঁধে চাপিয়ে চন্দ্রভানুর রাজধানীতে এলো। রাজসভায় উপস্থিত হওয়া মাত্র রাজা মেয়েটিকে চিনতে পারলেন, আর সাধুর কাঁধে ছেলে দেখে সবাইকে বললেন, দেখো, এই মেয়েটি তার প্রতিজ্ঞা রেখেছে। সভায় সবাই বলল, হ্যাঁ মহারাজ, এই সেই মেয়েটি। সবার কথা শুনে সাধু সব বুঝতে পারলেন এবং তার সব মোহ কেটে গেল। আগের সব কথা মনে পড়ে গেলে রাগে ক্ষোভে জ্বলতে থাকলেন। বুঝলেন, এই রাজা ঐশ্বর্যের অহংকারে ধর্মজ্ঞান হারিয়ে ছলনা করে তার সাধনা ভঙ্গ করেছে। নিজেকে ধিক্কার দিতে দিতে সাধু কাঁধ থেকে ছেলেকে ছুঁড়ে ফেলে দিয়ে ওখান থেকে একটা বনে গিয়ে ফের ধ্যানে বসলেন। কিছুদিন পর সাধু চন্দ্রভানুকে কৌশলে হত্যা করলেন। এতখানি বলে যক্ষ বলল, মহারাজ, আপনি, রাজা চন্দ্রভানু আর ওই সাধু, আপনারা তিনজনে এক নগরে, এক নক্ষত্রে ও এক লগ্নে জন্মগ্রহণ করেছিলেন। আপনি রাজবংশে জন্মে এই পৃথিবীতে রাজত্ব করছেন। চন্দ্রভানু তেলির ঘরে জন্মে ভোগবতী রাজ্যের রাজা হয়েছে, আর সাধু কুমোরের ঘরে জন্মে যোগ সাধনা করে ক্ষমতা অর্জন করেছে। এই সাধু চন্দ্রভানুকে হত্যা করে তাকে বেতাল করে শ্মশানের এক শিরীষ গাছে ঝুলিয়ে রেখেছে। সাধু এখন আপনাকে হত্যা করার চেষ্টায় আছে। এটা সফল হলেই তার প্রতিজ্ঞা শেষ হবে। এখন কথা হলো, যদি আপনি ওই যোগীর হাত থেকে রেহাই পান, তাহলে আপনি বহুদিন বিনা বাধায় রাজত্ব করতে পারবেন। আপনাকে আমি সব জানিয়ে দিলাম, এবার থেকে আপনি সাবধান হন। এই বলে যক্ষ তার নিজের জায়গায় চলে গেল। এই সব কথা শুনে রাজা বিক্রমাদিত্য মনে মনে একটু ভীত হয়ে নানা কথা চিন্তা করতে করতে রাজপ্রাসাদে গেলেন। পরদিন সকালে রাজসভায় গিয়ে সিংহাসনে বসলেন। সভাসদ প্রজারা সবাই এতদিন পর রাজাকে দেখে খুব আনন্দ পেল। রাজা বিক্রমাদিত্য মনের সুখে রাজ্য শাসন ও প্রজা পালন করতে লাগলেন। একদিন শান্তশীল নামে এক সন্ন্যাসী রাজসভায় এলেন। রাজাকে আশীর্বাদ করে একটি ফল দিলেন। রাজার সঙ্গে কিছুক্ষণ কথাবার্তা বলে এক সময় তিনি চলে গেলেন। সন্ন্যাসী চলে যাবার পর রাজা মনে মনে ভাবলেন, যক্ষ যে সাধুর কথা বলেছিল, এ কি সেই সাধু? তাহলে তো ফলটি খাওয়া উচিত হবে না। এই ভেবে রাজা ফলটি কোষাধ্যক্ষের হাতে দিয়ে বললেন, এটি রেখে দাও। সন্ন্যাসী রোজই রাজাকে আশীর্বাদ করে একটি করে ফল দিয়ে যেতে লাগলেন। রাজাও ফলগুলো কোষাধ্যক্ষের হাতে তুলে দিতেন। একদিন সন্ন্যাসীর হাত থেকে ফলটি নিতে গিয়ে রাজার হাত থেকে ফলটি মাটিতে পড়ে ফেটে গেল, আর তা থেকে একটি অপূর্ব রত্ন বের হলো। রাজা এই রত্নটি দেখে অবাক হলেন। রাজা সাধুকে জিজ্ঞেস করলেন, প্রভু, আপনি কি জন্য এই রত্নগর্ভ ফল আমাকে দিলেন? মহারাজ, শাস্ত্রে আছে, রাজা, গুরু, জ্যোতির্বিদ ও চিকিৎসকের কাছে কখনো খালি হাতে যেতে নেই।
যার জন্য আমি এই ফলটি এনেছি। শুধুমাত্র এই ফলটির মধ্যেই যে রত্ন আছে তা নয়, আপনাকে আমি যত ফল দিয়েছি সবগুলোর মধ্যেই একটি করে এমন রত্ন ছিল। এই কথা শুনে রাজা কোষাধ্যক্ষকে ডেকে অন্য ফলগুলো আনতে বললেন। তারপর সব ফল ভেঙে একটি করে রত্ন পেলেন। অনেকগুলো দামি রত্ন পেয়ে রাজা খুব খুশি হলেন। তিনি মণিকারদের ডেকে রত্নগুলো দিয়ে বললেন, প্রত্যেকটি রত্নের মূল্য কত হবে ঠিক করে বলে দাও। মণিকার সব রত্ন পরীক্ষা করে বলল, মহারাজ, এই সব রত্ন খুব দামি আর মূল্যবান। প্রত্যেকটির মূল্যই কোটি কোটি টাকা। এই সব অমূল্য রত্ন। রাজা মণিকারকে অনেক উপহার দিয়ে বিদায় করলেন। তারপর সন্ন্যাসীকে তার সিংহাসনে বসিয়ে বললেন, প্রভু, আপনি যে রত্নগুলো আমাকে দিয়েছেন তার দাম আমার এই সাম্রাজ্যের থেকে অনেক বেশি। আমার জানতে ইচ্ছে করছে আপনি সন্ন্যাসী হয়ে এইসব অমূল্য রত্ন কোথায় পেলেন? তাছাড়া এইসব রত্ন আপনি আমাকে কেন দিয়েছেন? মহারাজ, একটা কথা আছে, ঔষধ আর মন্ত্র সবার সামনে বলা উচিত নয়। যদি অনুমতি দেন তাহলে নির্জনে গিয়ে বলতে পারি। তাছাড়া নীতিবিদরা বলেন, মন্ত্র অন্য কানে গেলে তা অপ্রকাশিত থাকে না, বরং কাজের ক্ষতি হয়। 4 জন জানতে পারলে জানাজানি হয়, কিন্তু কার্যসিদ্ধি হয় না। আর 2 জনের কথা মানুষ দূরে থাক, স্বয়ং ব্রহ্মাও জানতে পারে না। এই কথা শুনে রাজা সন্ন্যাসীকে নিয়ে নির্জনে গেলেন আর বললেন, প্রভু, আপনি আমাকে এত রত্ন দিলেন, কিন্তু একদিনও আমার গৃহে খেলেন না। এতে আমি খুবই লজ্জিত। প্রভু, আপনার যদি আমাকে দিয়ে কোনো উপকার হয় তাহলে আমাকে বলুন, আমি প্রাণ দিয়ে রক্ষা করব। মহারাজ, গোদাবরীর তীরে এক শ্মশানে আমি মন্ত্র সিদ্ধ করব বলে ঠিক করেছি। এটা করতে পারলে আমি অনেক ক্ষমতা লাভ করব। আমার ইচ্ছে আপনি একদিন সন্ধ্যে থেকে সকাল পর্যন্ত আমার কাছে থাকবেন। আপনি কাছে থাকলে আমার মন্ত্র সিদ্ধ হবে। বলুন প্রভু, কবে যেতে হবে? আমি সেই দিনই যাব। আপনি আগামী ভাদ্র কৃষ্ণা চতুর্দশীতে সন্ধ্যাবেলায় একা আমার কাছে যাবেন, তাহলেই আমার মন্ত্র সিদ্ধ হবে। হে যোগীশ্বর, আপনি নিশ্চিন্তে থাকুন, আমি ঠিক সময়ে আপনার আশ্রমে পৌঁছে যাব। রাজার কাছ থেকে কথা আদায় করে সন্ন্যাসী আশ্রমে ফিরে গেলেন। সন্ন্যাসী কৃষ্ণা চতুর্দশীর দিন শ্মশানে ধ্যানে বসলেন। রাজা বিক্রমাদিত্য ঠিক সময়ে সন্ন্যাসীর কাছে গিয়ে হাজির হলেন। দেখলেন ভূত, প্রেত, পিশাচ, শঙ্কিনী, ডাকিনীরা সব সন্ন্যাসীর চারদিকে নৃত্য করছে। সন্ন্যাসী যোগাসনে বসে 2 হাতে 2টো মাথার খুলি নিয়ে বাজাচ্ছেন। রাজা বিক্রমাদিত্য কিন্তু এই ভয়ঙ্কর দৃশ্য দেখে মোটেও ভয় পেলেন না, বরং হাত জোর করে বললেন, প্রভু, আমি এসেছি, এবার আপনি আদেশ করুন। মহারাজ, আমি আপনার কথায় খুব খুশি হয়েছি। সৎ লোকেরা প্রাণ দিয়েও প্রতিজ্ঞা পালন করে। এখান থেকে 2 ক্রোশ দূরে দক্ষিণে একটা শ্মশান আছে। সেখানে একটা শিরীষ গাছে মরা ঝুলছে। ওই মরা আমার কাছে নিয়ে আসুন। রাজাকে এই আদেশ দিয়ে সন্ন্যাসী ফের যোগাসনে বসলেন। ঘুটঘুটে অন্ধকার, মুষলধারে বৃষ্টি পড়ছে, ভূত প্রেতরা সব চিৎকার করছে। এই রকম পরিবেশেও রাজা ভয় পেলেন না। তিনি ঠিক শ্মশানে গিয়ে পৌঁছলেন। সে কি ভয়ঙ্কর শ্মশান! ভূতেরা সব জীবন্ত মানুষ ধরে খাচ্ছে, ডাকিনীরা শিশুগুলোকে চিবিয়ে খাচ্ছে। শিরীষ গাছের শিকড় থেকে পাতা ডাল পর্যন্ত জ্বলছে, আর চারদিক থেকে ভয়ঙ্কর আওয়াজ। বিক্রমাদিত্য শিরীষ গাছের কাছে গিয়ে দেখেন একটা মরা দড়ি বেঁধে গাছে ঝুলানো আছে। তার মাথাটা নিচের দিকে ঝুলছে আর পা দুটো আকাশের দিকে।
এই সবটাকে দেখে রাজা বুঝতে পারলেন যক্ষ যে রাজা চন্দ্রভানুর কথা বলেছিলেন এটা তারই সব। রাজা গাছে উঠে কোমর থেকে তলোয়ার বের করে সবের পায়ের দড়ি কেটে দিলেন। সবটা নিচে পড়েই চিৎকার করে কাঁদতে থাকলো। রাজা এই দৃশ্য দেখে অবাক হয়ে তাড়াতাড়ি গাছ থেকে এসে জিজ্ঞেস করলেন, কে তুমি? কি করে তোমার এমন হলো? এই কথা শুনে সবটা খিলখিল করে হাসতে লাগলো। তারপর সুরসুর করে গাছে উঠে আগের মতো ঝুলে রইল। বিক্রমাদিত্য আবার গাছে উঠে দড়ি কেটে সবটাকে নিচে নামিয়ে বললেন, কি করে তোমার এমন হলো বলো? সবটা কোনো উত্তরই দিল না। রাজা বুঝতে পারলেন যক্ষ এই তেলি রাজা চন্দ্রভানুর কথাই বলেছিল, আর সন্ন্যাসী হচ্ছে কুমোর, যে নিজের যোগ সিদ্ধির জন্য চন্দ্রভানুকে শ্মশানে এইভাবে রেখে দিয়েছে। তখন তিনি নিজের গায়ের চাদরে সবটাকে জড়িয়ে কাঁধে তুলে নিয়ে চললেন সন্ন্যাসীর কাছে। সবে পা বাড়িয়েছেন এমন সময় সবটা বলে উঠল, মানে বেতাল বলল, তুমি কে হে বীর পুরুষ? আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমি রাজা বিক্রমাদিত্য। শান্তশীল নামে এক সন্ন্যাসীর আদেশ মতো তোমাকে তার আশ্রমে নিয়ে যাচ্ছি। মহারাজ, মূর্খরা, বোকারা আর কুড়েরা সব মুখ বুঝে পথ চলে, আর যাদের জ্ঞান বুদ্ধি আছে তারা নানা রকম ভালো কাজ করতে করতে ও ভালো কথা বলতে বলতে রাস্তা পার হয়। এবার আমি তোমাকে কয়েকটা গল্প বলবো। প্রত্যেক গল্প শেষ করে একটা প্রশ্ন করব। যদি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো তাহলে আমি আবার গাছে ফিরে যাব, আর যদি না পারো, মানে ভুল উত্তর দাও, তাহলে তোমাকে মরতে হবে। রাজা বিক্রমাদিত্য বললেন, ঠিক আছে, তাই হবে। এই বলে রাজা মরাকে কাঁধে নিয়ে সন্ন্যাসীর আশ্রমের দিকে এগোতে থাকলেন। বেতাল তার প্রথম গল্প বলতে লাগল। মহারাজ, শুনুন তাহলে। বহু যুগ আগে বারাণসী রাজ্যে প্রতাপ মুকুট নামে এক রাজা ছিলেন। রাজার এক রানী ও বজ্র মুকুট নামে এক ছেলে ছিল। বজ্র মুকুট ছিল রাজা রানীর চোখের মণি। রাজপুত্রকে তারা খুব ভালোবাসতেন। একদিন রাজপুত্র বজ্র মুকুট তার বন্ধু মন্ত্রীপুত্রকে নিয়ে শিকারে বের হলেন। রাজপুত্র একলা একলা গভীর বনে ঢুকে পড়লেন। এক গভীর বনে একটা সরোবর ছিল। রাজকুমার সেখানে পৌঁছে দেখলেন সরোবরে হাঁস ও বক ঘুরে বেড়াচ্ছে। মৌমাছিরা ফুলের মধু খাচ্ছে। চারদিকে কত সুন্দর গাছপালা, ফুল ফলে সব সাজানো। কোকিল ও অন্য সব পাখি গান গাইছে। এই রকম সুন্দর পরিবেশে ঘুম এসে যায়। রাজকুমার ঘোড়াকে একটা গাছে বেঁধে রেখে দিয়ে সরোবরে স্নান করলেন। শিব মন্দিরে গিয়ে পুজো করলেন। তারপর মন্দির থেকে বেরিয়ে এলেন। সেই সময় এক রাজকন্যা তার সাথীদের সাথে সরোবরে এলেন। সরোবরে স্নান করে মন্দিরে পুজো সেরে তারা গাছের ছায়ায় ঘুরে বেড়াতে লাগলেন। এই সময় রাজকুমার রাজকন্যাকে দেখে মুগ্ধ হয়ে গেলেন। ওদিকে রাজকুমারীও রাজকুমারকে দেখে মুগ্ধ হলেন। রাজকুমারকে দেখিয়ে নিজের খোপা থেকে একটা পদ্ম ফুল খুলে হাতে নিয়ে তারপর সেটা কানে ছোঁয়ালেন। আবার সেটা দাঁতে কাটলেন। তারপর মাটিতে ফেলে দিলেন। যাবার সময় ফুলটি কুড়িয়ে নিজের বুকে রাখলেন।
রাজকুমারের দিকে তাকিয়ে সখীদের সঙ্গে চলে গেলেন। রাজকুমার এইসব ইঙ্গিতের কোনো মানেই বুঝতে পারলেন না। তবে রাজকুমারীকে তার খুব ভালো লেগেছে। বন্ধু মন্ত্রীপুত্রকে তিনি সব কথাই খুলে বললেন। এদিকে রাজকুমারের মন ভালো নেই, সব সময়েই রাজকন্যার কথা ভাবেন। খাওয়া দাওয়া, কাজকর্ম, আমোদ প্রমোদ কোনো কিছুতেই মন লাগে না। রাজকন্যার একটা ছবি এঁকে তার দিকে তাকিয়ে বসে থাকেন। রাজকুমারের এই অবস্থা দেখে মন্ত্রীপুত্র বলল, এ কি অবস্থা হয়েছে বন্ধু? রাজকুমার বললেন, আমি প্রতিজ্ঞা করেছি ওই রাজকন্যাকে বিয়ে করব। ওকে বিয়ে করতে না পারলে আমি প্রাণ ত্যাগ করব। মন্ত্রীপুত্র খুবই ভাবনায় পড়লেন। বললেন, রাজকুমারী তোমার সঙ্গে কোনো কথা বলেছেন? আমার সঙ্গে রাজকুমারী কোনো কথাই বলেননি, তবে পদ্মফুল দিয়ে ইঙ্গিত করেছেন। রাজকুমার পদ্মফুলের সব কথাই বন্ধুর কাছে খুলে বললেন। সব শুনে মন্ত্রীপুত্র বলল, তাহলে তো সবই বোঝা গেল। রাজকুমার অস্থির হয়ে বললেন, কি করে বুঝলে? আমাকে সব বুঝিয়ে বলো, আমি যে আর ধৈর্য রাখতে পারছি না। মন্ত্রীপুত্র বলল, রাজকুমারী মাথা থেকে পদ্মফুল নিয়ে কানে পড়েছেন, তার মানে হচ্ছে তিনি কর্ণাট নগরে থাকেন। দাঁতে ফুল কাটার মানে উনি দম্ভকাট রাজার মেয়ে। মাটিতে ফুল ছুঁড়ে ফেলার মানে হলো পদ্মাবতী। আর ফুল বুকে তুলে নেওয়ার মানে উনি তোমাকে বিয়ে করতে চান। এই সব শুনে রাজকুমারের মনে খুব আনন্দ হলো। তখন দুই বন্ধুতে মিলে রাজপোশাক পরে সঙ্গে অস্ত্র শস্ত্র নিয়ে ঘোড়ায় চড়ে কর্ণাট নগরের দিকে রওনা হলেন। কর্ণাটে পৌঁছে ওরা দেখতে পেলেন রাজবাড়ির সামনে একটা ছোট্ট কুঁড়ে ঘরে একজন বুড়ি বসে আছে। ওরা বুড়ির কাছে গিয়ে বলল, মা, এখানে আমরা ব্যবসা করতে এসেছি, একটু থাকবার জায়গা হবে? বুড়ি ওদের দেখে এবং কথা শুনে খুব খুশি হলেন। তাই বললেন, হ্যাঁ বাবা, তোমাদের যতদিন ইচ্ছে থাকতে পারো, আমার কোনো আপত্তি নেই। বুড়ির কথা শুনে দুই বন্ধু কুঁড়ে ঘরে ঢুকলো ও বুড়ির সঙ্গে গল্প করতে লাগলো। মন্ত্রীপুত্র বলল, মা, এই বাড়িতে কয়জন থাকে? তোমার সংসার কি করে চলে? তখন বুড়ি বলল, আমার ছেলে রাজবাড়িতে কাজকর্ম করে, আর রাজামশাই আমার ছেলেকে খুব ভালোবাসে। রাজকন্যা পদ্মাবতীর আমি দাইমা ছিলাম। এখন বুড়ি হয়েছি, তাই বাড়িতেই থাকি। রাজামশাই আমার খাওয়া পড়ার খরচ দেন। রোজ আমি রাজপ্রাসাদে রাজকন্যাকে দেখতে যাই। এই কথা শুনে রাজকুমার বললেন, বুড়িমা, তুমি কাল গিয়ে রাজকুমারীকে বলবে শুক্লা পঞ্চমীতে সরোবরের তীরে যে রাজকুমারকে দেখেছিলে সে তার সংকেত বুঝতে পেরে এখানে এসেছে। এই কথা শুনে বুড়ি লাঠি নিয়ে দৌড়ে রাজবাড়ির দিকে রওনা হলো। গিয়ে দেখে রাজকন্যা একা বসে কি সব ভাবছেন। বুড়ি রাজকন্যার কাছে বসে বলল, রাজকুমারী, তোমাকে ছোট থেকে মানুষ করেছি, এবার তুমি বিয়ে করো। শুক্লা পঞ্চমীতে সরোবরের নিকটে যে রাজপুত্রকে দেখেছিলে তিনি এখন আমার বাসাতে আছেন। আমাকে দিয়ে তিনি তোমার কাছে খবর পাঠিয়েছেন। এই রাজকুমার রূপে গুণে অতুলনীয়, তোমার যোগ্য পাত্র। এই কথা শুনে রাজকন্যা রেগে বুড়ির গালে চড় মেরে বললেন, এখনই এই বাড়ি থেকে বেরিয়ে যাও।
বুড়ি রেগে মেগে বাড়িতে ফিরে রাজকুমারকে সব কথা খুলে বলল। রাজকুমারের মন খুব খারাপ হয়ে গেল। মন্ত্রীপুত্র বলল, বন্ধু, তুমি মন খারাপ করো না, এত ব্যস্ত হচ্ছ কেন? বুড়িমার গালে 10 আঙ্গুলের ছাপ, মানে 10 দিন পরে শুক্লপক্ষের শেষে তোমার সঙ্গে দেখা হবে। আর চিন্তা করো না। শুক্লপক্ষ এলো। বুড়ি আবার রাজকুমারীর কাছে গিয়ে রাজকুমারের কথা বলল। এবার রাজকন্যা বুড়িকে খিড়কি দরজা দিয়ে গলা ধাক্কা দিয়ে বার করে দিলেন। বুড়ি মনের কষ্টে বাড়ি দিয়ে রাজকুমারকে সব বলল। রাজকুমার সব শুনে হতাশায় ভেঙে পড়ল। মন্ত্রীপুত্র বলল, বন্ধু, অত ভেঙে পড়ো না। রাজকুমারী আজ রাতে তোমাকে খিড়কি দরজা দিয়ে অন্দরমহলে যেতে বলেছে। এই কথা শুনে তো রাজকুমারের মনে আনন্দ আর ধরে না। রাতের অপেক্ষায় বসে রইলেন। আর রাত হতেই রাজকুমার রাজপোশাক পরে নিলেন। মন্ত্রীপুত্র তাকে খিড়কি দরজা পর্যন্ত পৌঁছে দিল। রাজকুমার ঢুকে দেখলেন রাজকন্যা সেজে গুজে বসে আছেন। ঘরদোর সব সাজানো গোছানো। ওই রাতেই তারা বিয়ে করলেন। মনের সুখে দুজনে গল্প করলেন। ভোর হবার পর রাজকন্যা রাজকুমারীকে কিছুতেই যেতে দিলেন না। রাজকুমারও সেখানেই রয়ে গেলেন। মনের সুখে দিন কাটাতে লাগলেন। কিছুদিন পর রাজকুমার নিজের দেশে ফিরতে চাইলেন, কিন্তু রাজকুমারী কিছুতেই রাজপুত্রকে ছাড়বেন না। রাজকুমার মনে মনে ভাবতে লাগলেন, আমি খুবই অন্যায় করেছি। আমি আমার বাবা মাকে ছেড়ে আছি। আমার প্রিয় বন্ধু, তারও কোনো খোঁজ খবর নিচ্ছি না। সবাই নিশ্চয়ই আমাকে স্বার্থপর ভাবছে। রাজকুমারকে এইভাবে চুপচাপ বসে থাকতে দেখে রাজকন্যা বললেন, কি হয়েছে তোমার? রাজপুত্র বললেন, আমার বন্ধু মন্ত্রীপুত্র এখানে রয়েছে। প্রায় 1 মাস হতে চলল, তার কোনো খবর জানি না। আমার এই বন্ধুটি খুবই বিদ্বান ও বুদ্ধিমান। সেই তো তোমার সব সংকেতের মানে আমাকে বলে দিয়েছে। বন্ধুর সঙ্গে আমার দেখা করা উচিত। সব শুনে রাজকুমারী বললেন, খুবই অন্যায় করেছো তুমি। বন্ধু বলে কথা। আমি অনেক রকম মিষ্টি খাবার তৈরি করে তোমার বন্ধুর কাছে পাঠাচ্ছি। তুমি গিয়ে তার কাছে ক্ষমা চেয়ে নাও। রাজকুমার বুড়ির বাড়িতে গিয়ে বন্ধুর সঙ্গে দেখা করে সব কথা বলল। বহুদিন পর বন্ধুকে পেয়ে মন্ত্রীপুত্রের মনে বড়ই আনন্দ হলো। রাজপুত্র চলে যেতে চাইলে রাজকুমারী মনে মনে ভাবলেন, রাজকুমার বন্ধুর বুদ্ধিতেই আমাকে বিয়ে করেছে। এখন বন্ধুকে গিয়ে সব কথাই বলবে। এই সব কথা আর গোপন থাকবে না, সবাই জেনে যাবে। তার চেয়ে মন্ত্রীপুত্রকে মেরে ফেলাই ভালো। এই ভেবে পদ্মাবতী মিষ্টিতে বিষ মিশিয়ে সখীদের দিয়ে বুড়ির বাড়িতে পৌঁছে দিলেন। মন্ত্রীপুত্র এত মিষ্টি দেখে অবাক হয়ে বলল, এত মিষ্টি কেন? রাজকুমার বললেন, আজ তোমার কথা ভাবছিলাম বন্ধু। পদ্মাবতীর কাছে তোমার কথা বলেছি। তোমার কথা শুনে পদ্মাবতী খুব খুশি হয়েছে। তাই বলেছে তুমি বন্ধুর কাছে যাও, আমি নিজের হাতে মিষ্টি তৈরি করে পাঠিয়ে দিচ্ছি। বন্ধু, তুমি আমার সামনে বসে মিষ্টি খাও, তাহলে আমি খুশি হব। রাজপ্রাসাদে গিয়ে বলবো তুমি রাজকুমারীর প্রশংসা করেছ। এতে রাজকুমারীও খুব খুশি হবে। মন্ত্রীপুত্র সব শুনে দুঃখের সঙ্গে বলল, এই মিষ্টিতে বিষ আছে বন্ধু, যে খাবে সেই মরে যাবে।
তুমি যে খাওনি ভাগ্য ভালো। তুমি খুবই সহজ সরল বন্ধু, তুমি এসব জানো না। জানো তো, রাজকুমারীরা রাজকুমারের প্রিয় পাত্রকে দু চোখে দেখতে পারে না। তোমার উচিত হয়নি আমার কথা বলা। রাজকুমার এই কথা শুনে বললেন, বন্ধু, আমি এ কথা বিশ্বাস করতে পারছি না। তুমি জানো না রাজকুমারী কত ভালো মনের, আমাকে কত ভালোবাসেন। ঠিক আছে, আমি পরীক্ষা করতে চাই। এই বলে রাজকুমার একটা মিষ্টি বুড়িমার পোষা বিড়ালকে দিলেন। বিড়ালটি মিষ্টিটা খেয়ে সাথে সাথে মারা গেল। এই দৃশ্য দেখে রাজকুমার মনে ভীষণ কষ্ট পেলেন। বললেন, আমি আর ওই রাজকুমারীর সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না। না বন্ধু, তুমি তাকে ত্যাগ করো না। তাকে কৌশলে রাজধানীতে নিয়ে যেতে হবে। আমি যেমনটি বলি তুমি তেমনটি করো। তুমি পদ্মাবতীকে গিয়ে বলো যে মিষ্টি পাঠিয়েছে তা খেয়ে আমি ঘুমিয়ে পড়েছি, তাকে আর কিছুই বলবে না। তারপর আজ রাতে যখন রাজকুমারী ঘুমিয়ে পড়বে তখন তার গা থেকে সমস্ত গয়না খুলে নিয়ে একটা পুটুলি বেঁধে নেবে। তারপর তার বাঁ পায়ে একটা ত্রিশূলের চিহ্ন এঁকে দিয়ে চলে আসবে। পরদিন রাজকুমার মন্ত্রীপুত্রের কথা মতো সব করে বুড়িমার ঘরে ফিরে এলো। মন্ত্রীপুত্র এক সন্ন্যাসী সেজে শ্মশানে গেল আর রাজপুত্রকে শিষ্য করে বলল, তুমি এই গয়নাগুলোকে রাজবাড়ির কাছে কোনো স্বর্ণকারের নিকট বিক্রি করো। যদি কেউ রাজকুমারীর গয়না চিনে তোমাকে চোর বলে তাহলে তাকে আমার কাছে নিয়ে আসবে। রাজকুমার স্বর্ণকারের কাছে গয়না বিক্রি করতে গেলেন। স্বর্ণকার এই সব গয়না দেখে চমকে উঠে বলল, এই গয়নাগুলো কিছুদিন আগে রাজকুমারীকে আমি তৈরি করে দিয়েছি। এই গয়না তোমার হাতে এলো কি করে? রাজকুমারকে স্বর্ণকার চোর ভাবতে লাগলো। এইদিকে ভিড় জমে উঠল। নগর রক্ষক এসে রাজকুমারকে আর স্বর্ণকারকে বন্দি করল। রাজকুমার বললেন, এই বিষয়ে আমি কিছুই জানি না। আমার গুরুদেব সব জানেন। তিনি শ্মশানে আছেন। তিনি আমায় এসব বিক্রি করতে দিয়েছেন। চলুন তার কাছে, তাহলেই সব জানতে পারবে। নগর রক্ষক শ্মশানে গিয়ে সন্ন্যাসী বেশি মন্ত্রীপুত্র ও শিষ্য রাজপুত্রকে ধরে বন্দি করে রাজার কাছে নিয়ে গেলেন। রাজা পদ্মাবতীর গয়না দেখে ছদ্মবেশী সন্ন্যাসীকে নির্জনে নিয়ে গিয়ে বললেন, এইসব তুমি কোথায় পেয়েছো? মন্ত্রীপুত্র বলল, আমি একদিন কৃষ্ণা চতুর্দশীর রাতে নগরের শেষ প্রান্তে শ্মশানে বসে ডাকিনী মন্ত্র সিদ্ধ করছিলাম। সেই মন্ত্রের প্রভাবে এক ডাকিনী এসে তার গা থেকে সমস্ত গয়না খুলে আমাকে দিয়ে গেছে। আমি ওর বাঁ পায়ে যোগ সিদ্ধির প্রমাণ হিসেবে ত্রিশূলের চিহ্ন এঁকে দিয়েছি। এইসব তারই গয়না মহারাজ। রাজা সঙ্গে সঙ্গে অন্দরমহলে লোক পাঠিয়ে খোঁজ নিলেন রাজকুমারী পদ্মাবতীর পায়ে কোনো ত্রিশূলের চিহ্ন আছে কিনা। রানী এসে বললেন, হ্যাঁ, পদ্মাবতীর পায়ে ত্রিশূল আঁকা আছে। এই কথা শুনে রাজামশাই ভীষণ ক্ষেপে গেলেন। বললেন, এই মেয়েকে রাজবাড়িতে রাখা উচিত নয়, একে এখনই বনবাসে পাঠানো উচিত। এই মেয়ে থাকলে রাজ্যের অমঙ্গল হবে। রাজার আদেশে পদ্মাবতীকে পালকি করে গভীর বনে রেখে আসা হলো। ওদিকে মন্ত্রীপুত্র রাজপুত্রকে সঙ্গে নিয়ে রাজকুমারীর খোঁজে বের হলো। ওরা দেখলো রাজকুমারী পদ্মাবতী একটা গাছের তলায় বসে কাঁদছে। রাজকুমার অনেক বুঝিয়ে রাজকন্যাকে ঘোড়ার পিঠে উঠিয়ে নিজের দেশে রওনা দিলেন।
রাজা ও রানী এতদিন পর ছেলেকে ও ছেলের বউকে দেখে খুব খুশি হলেন। তারপর তারা খুব সুখে শান্তিতে ঘর সংসার করতে লাগলেন। মহারাজ, এবার আমার প্রশ্নের উত্তর দিন। এই গল্পে পদ্মাবতী, তার পিতা দম্ভকাট ও মন্ত্রীপুত্র, এদের মধ্যে কে সবচেয়ে বেশি অপরাধী? রাজা দম্ভকাট এই গল্পের সবচেয়ে বেশি অপরাধী। কেন? শত্রুকে মারা কোনো দোষের নয়। পদ্মাবতী মন্ত্রীপুত্রকে শত্রু ভেবে মেরে ফেলতে চেয়েছেন, আর মন্ত্রীপুত্র পদ্মাবতীকেও শত্রু ভেবেই তার সঙ্গে নিষ্ঠুর ব্যবহার করেছেন। কিন্তু রাজা দম্ভকাট সঠিক বিচার করেননি। তিনি পিতা হয়ে মেয়ের দোষ বিচার না করেই তাকে বনবাসে দিলেন। এই কারণেই তিনি বেশি অপরাধ করেছেন। এই কথা শুনে বেতাল আবার শ্মশানে গিয়ে আগের মতো গাছে ঝুলে রইল। বিক্রমাদিত্য তার পিছন পিছন গিয়ে তাকে গাছ থেকে নামিয়ে কাঁধে তুলে ফের রওনা দিলেন।